নমস্কার। ইউটিউবের সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকের আলোচনায় আমাদের নতুন বছরের রাশি অনুযায়ী ইষ্ট দেবতা এবং তার মন্ত্র ও উপাচার, অর্থাৎ কোন ইষ্ট দেবতাকে কোন রাশির জাতক জাতিকারা পূজা করলে এই বাংলা বছরে অতি সহজেই সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন, সেটাই আমরা আজকে বলতে চলেছি। প্রত্যেক দিন আমরা ঠাকুরকে পূজা করি, কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট ইষ্ট দেবতাকে কাছে যদি প্রার্থনা করা যায় এই বছর, তবে কিন্তু নিত্য পূজার সঙ্গে অচিরেই কিছু শুভফল পাওয়া সম্ভব। যাই হোক, আমরা বলতে চলেছি মূল আলোচ্য বিষয়, যেখানে প্রথমেই থাকছে রাশি অনুযায়ী সামগ্রিক ফলাফল এবং ইষ্ট দেবতার নাম, এবং সর্বশেষে থাকছে কী উপায় সেই ইষ্ট দেবতার পূজা আপনারা করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর অন্তিম পর্যায়েতেই থাকছে ইষ্ট দেবতার বিশেষ মন্ত্র এবং উপাচার রাশি অনুযায়ী। আমরা প্রথমেই যে রাশিটির কথা এখন বলবো, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকার শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। শনির 7.5 সর্বক্ষেত্রেই খুবই কষ্টকর হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে শনিদেব প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরীক্ষা নেন এই সময়। এই শনির 7.5 তাই মেষ রাশির ক্ষেত্রেও বিভিন্নভাবে প্রভাব ফেলছে। প্রসঙ্গত শনিদেব বর্তমানে মেষ রাশির দ্বাদশে অবস্থান করছে, এবং রাহু যেহেতু পুরো বছরটাতেই আয়ভাবে থাকছে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে হঠাৎ হঠাৎ আয় ভাব কখনো কখনো বৃদ্ধি পেলেও বহু ক্ষেত্রেই তা কিন্তু ঝঞ্ঝাটপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও ব্যয়ভাবে শনিদেবের উপস্থিতি বহু ক্ষেত্রেই ব্যয় বৃদ্ধির কারণ হয়ে থাকে। প্রসঙ্গত মেষ রাশির ইষ্ট দেবতা স্বয়ং হনুমানজি। মেষ রাশির জাতক জাতিকারা কিভাবে হনুমানজির পুজো করবেন তা আমরা ভিডিওর শেষ পর্যায়ে বলেছি। এরপর বৃষ রাশি। বৃষ রাশির দশমে রাহুর উপস্থিতি বিভিন্নভাবে কর্মক্ষেত্রকে এই বাংলা বছরে বিপর্যয়ের সম্মুখীন করে তুলতে পারে। বিশেষ করে ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে আয়ভাবে শনিদেবের উপস্থিতি এবং দ্বিতীয়ভাবে বছরের প্রথমে বৃহস্পতির উপস্থিতি এবং বছরের মাঝে বিশেষ করে বৃহস্পতি ও শনির সংযোগ কিন্তু আয়ভাবকে শুভ করতে পারে। বৃষ রাশির ইষ্ট দেবতা স্বয়ং লক্ষ্মী নারায়ণ। আবার আমরা বলছি, বছরের মাঝের দিকে বৃহস্পতি শনির সংযোগ কিন্তু আয় শুভ করতে পারে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। তাই আমরা বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর শেষেই আমরা বৃষ রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র ও উপাচারের মাধ্যমে এবং কোন দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন, লক্ষ্মী নারায়ণের পূজা করবেন, এবং যার দ্বারা সহজেই সমস্ত বাধা তাদের কেটে যাবে, সেটা আমরা অবশ্যই বলবো। এরপরে আমরা যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। দেবগুরু বৃহস্পতির উপস্থিতি বছরের প্রথম দিকে এবং মাঝে এবং শেষে, আবার বলছি দেবগুরু বৃহস্পতির উপস্থিতি বছরের প্রথমে, মাঝে ও শেষে রাশির যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়ভাবে থাকবে, যা ভাগ্যভাবে যে সমস্ত বাধা বিঘ্ন তৈরি হচ্ছে তা কিন্তু কাটিয়ে দিতে সক্ষম হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্নই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সহজেই কেটে যেতে পারে। এছাড়াও ভাগ্যভাবে রাহুর উপস্থিতি ভাগ্যস্থানটিকে মাঝে মাঝে বিপর্যয়ে আনলেও দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে রাহুর সমস্যা অচিরেই দূর হতে পারে। এছাড়াও দশমভাবে শনির উপস্থিতি এবং শনির দৃষ্টি সপ্তমভাবে থাকায় বছরের মাঝে বৃহস্পতি ও শনি যুক্ত থাকায় ব্যবসা, বিশেষত পার্টনারশিপ ব্যবসা শুভফল আসতে পারে। তবে রাহুর অযথা ঝঞ্ঝাট এড়াতে ইষ্ট দেবতা গণেশজির আরাধনা এই বছর কিন্তু বিশেষ শুভদায়ক হতে পারে। ভিডিও শেষে আমরা অবশ্যই বলবো কোন দিন মিথুন রাশির জাতক জাতিকারা গণেশজির পুজো করবেন এবং কোন মন্ত্র সহকারে গণেশজিকে আরাধনা করবেন, সেটা আমরা ভিডিও শেষে উল্লেখ করেছি। এরপরে আমরা যে রাশিটির সম্পর্কে বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অষ্টমে রাহুর উপস্থিতি দরুন স্বাস্থ্যক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকতে হবে। এছাড়াও নবমভাবে শনিদেবের উপস্থিতি ভাগ্যভাবটিকে বছরের প্রথমে ও শেষে কিছুটা সমস্যার সৃষ্টি করলেও বছরের মাঝে মাঝে অর্থাৎ মাঝের দিকে বৃহস্পতি
কর্কট রাশিতে যেহেতু উচ্চস্থ অবস্থায় থাকবেন এবং ভাগ্যপতি সরাসরি ভাগ্যভাবে শনির ওপর দৃষ্টি দেবেন, সেক্ষেত্রে বলা যেতে পারে বছরের মাঝের দিকটা কিন্তু ভাগ্যভাবটা কর্কট রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভদায়ক হতে পারে। কর্কট রাশির ইষ্ট দেবতা স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেবের কোন মন্ত্র এবং পূজার উপাচার কী করলে দেবাদিদেব মহাদেব সহজেই তুষ্ট হবেন সেটি আমরা ভিডিওর শেষে উল্লেখ করেছি। এরপরে যে রাশিটির কথা আমরা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। সিংহ রাশির অষ্টমে শনিদেবের উপস্থিতির জন্য স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষত মে মাস, সেপ্টেম্বর মাস এবং ডিসেম্বর মাসে একটু বেশি সতর্ক থাকতে হবে। এছাড়াও দাম্পত্য ক্ষেত্রেও কিছু বিড়ম্বনা হতে পারে, বিশেষত জুন, আগস্ট এবং অক্টোবরে। সিংহ রাশির ইষ্ট দেবতা স্বয়ং সূর্যনারায়ণ, যা সম্পর্কে এবং কী মন্ত্র কীভাবে আপনারা পুজো করবেন সূর্যনারায়ণকে তা আমরা পরে উল্লেখ করেছি, অর্থাৎ শেষের দিকে আমরা উল্লেখ করেছি। এরপরে যে রাশিটির কথা আমরা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তমে শনিদেবের উপস্থিতির জন্য দাম্পত্য ক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্য ব্যবসা সংক্রান্ত যে প্রভাবটা রয়েছে, যে কর্মটা থাকছে তার যে প্রভাবটা সেটা কিন্তু পুরো বছরটাতেই পরিবারের ওপর থাকবে। এছাড়াও বছরের শেষে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারিবারিক কারণে বা দাম্পত্য বা ব্যবসাজনিত ক্ষেত্রে ব্যয়ভাব কিন্তু বৃদ্ধি হতে পারে। তবে সব কিছুর মধ্যেও সেপ্টেম্বর মাসটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ শুভদায়ক। কন্যা রাশির ইষ্ট দেবতা স্বয়ং মা কালী এবং কীভাবে কী মন্ত্র উচ্চারণে কোন দিনে কোন রং ব্যবহার করে মা কালীকে আপনারা পুজো দেবেন সেটি আমরা ভিডিওর শেষে উল্লেখ করেছি, আপনারা দেখতে থাকুন। এরপরের যে রাশিটির কথা আমরা বলছি সেটি হচ্ছে তুলা রাশি। রাশির পঞ্চম স্থানে রাহুর নিজের নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে উপস্থিতির দরুন মনের স্থানে কিছু বিক্ষিপ্ত টানাপোড়েন সৃষ্টি হতে পারে, যার সরাসরি প্রভাব ভাগ্যস্থানে বা ব্যয়স্থানে পড়বে সারা বছরটাতেই। বিশেষ করে বছরের প্রথম দিকটা ও শেষ দিকটা ছাড়া মাঝের সময় মনের স্থানে ব্যয়ভাব কিছুটা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ মনে হতেই পারে যে কিছু কিন্তু আমি এক্সট্রা খরচা অর্থাৎ ব্যয় ভাবটা একটু মনে হতে পারে, মন করতেই পারে যে কিছু এক্সট্রা খরচা করার জন্য। তুলা রাশির ইষ্ট দেবী হলেন শুধুমাত্র মহালক্ষ্মী এবং যার মন্ত্র উপাচার আমরা ভিডিওর শেষে উল্লেখ করেছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরপরে আমরা যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। রাশির চতুর্থে রাহু এবং পঞ্চমে শনির উপস্থিতি মনের ওপর বিভিন্নভাবে শ্বশুরবাড়ি বা আত্মীয় কুটুম্বের দরুন প্রভাব পড়তে পারে, অর্থাৎ মনের ওপর শ্বশুরবাড়ি বা আত্মীয় কুটুম্বের জন্য প্রভাব পড়তে পারে এবং পারিবারিক ক্ষেত্রে বা শ্বশুরবাড়ির ক্ষেত্রে বা আত্মীয় স্বজনের জন্য এই বছরে কিছু অধিক ব্যয়ভাবের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবেই যতই রাহু বা শনি মনের ওপর প্রভাব ফেলুক না কেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে বছরের প্রথমে ও শেষে পারিবারিক ক্ষেত্রটি অনেকটাই স্টেবল থাকতে পারে এবং বছরে মাঝে মনের দিকে মননপতি বৃহস্পতি যেহেতু সরাসরি শনির ওপর দৃষ্টি দেবেন, বছরের মাঝে মনের দিকটায় কিন্তু স্টেবিলিটি বাড়বে বলেই মনে করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা স্বয়ং স্বামীনারায়ণ কার্তিক, যার ইষ্টমন্ত্র উপাচার এবং পূজা পদ্ধতি আমরা পরে উল্লেখ অর্থাৎ শেষের দিকে উল্লেখ করেছি। এরপর যে রাশির কথা বলবো সেটি ধনু রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং শনিদেব পারিবারিক স্থান অর্থাৎ চতুর্থ ভাব থেকে সরাসরি দশম দৃষ্টি ধনুতে দেওয়ায় পারিবারিক দিকে কর্মের পরিমাণ বাড়বে। তবে দাম্পত্য ও ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে রাহুর প্রভাব থাকার দরুন পুরো বছরটাতেই দাম্পত্য কলহ, ব্যবসায়িক বিড়ম্বনা ভাগ্যস্থানটিকে মাঝে মধ্যেই কিন্তু বিব্রত করতে পারে। ধনু রাশির ইষ্ট দেবতা স্বয়ং বিষ্ণুদেব এবং বিষ্ণুদেবের অন্যতম প্রধান ভক্ত দক্ষিণমুখী হনুমান, যা নিয়ে আমরা ভিডিও শেষে অর্থাৎ একদম শেষের দিকে আমরা বলবো যে কীভাবে বিষ্ণুদেব এবং দক্ষিণমুখী হনুমানজির পুজো ধনুরাশির পক্ষে অত্যন্ত এই বছরে শুভদায়ক হতে পারে।
এরপর যে রাশিটির কথা আমরা বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বিতীয় স্থানে রাহুর উপস্থিতি এবং তৃতীয় রাশিপতি শনির উপস্থিতি, তৃতীয় স্থান হতে রাশিপতি শনির দৃষ্টি ব্যয়ভাবে সারা বছরটাতেই পতিত হওয়ায় কর্মে উদ্যোগ বাড়বে। অর্থাৎ মকর রাশির কর্মে উদ্যোগ সারা বছর বাড়বে। তবে আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ব্যয়ভাব বৃদ্ধি পাবে। এক্ষেত্রে বলা যেতে পারে যে যেহেতু অষ্টম স্থানে এবং দশম স্থানে রাহুর সরাসরি দৃষ্টি দ্বিতীয় ভাব হতে পড়ছে, তাই স্বাস্থ্যক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের এই বছরে কিন্তু অধিকতর সতর্কতা প্রয়োজন। এছাড়াও কর্মক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। মকর রাশির ইষ্ট দেবতা মা দুর্গা স্বয়ং, এবং মা দুর্গার মন্ত্র মকর রাশির ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা মা দুর্গার কোন দিন পূজা কোন দিন কোন করবেন সেটি আমরা শেষে উল্লেখ করেছি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। বর্তমানে শনির ৭.৫ অন্তিম পর্যায়ে চলছে এবং রাহু স্বয়ং নিজের নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে সারা বছরটাতেই থাকছে, যার দরুন দাম্পত্য, কর্মক্ষেত্র, আয়ক্ষেত্রে বিভিন্নভাবে শনির ৭.৫তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্যা হতে পারে এই বছর। এছাড়াও দ্বিতীয়ভাবে রাশিপতি শনির উপস্থিতি এবং শনির সরাসরি দৃষ্টি যেহেতু আয়ভাবে পতিত হচ্ছে, আবার বলছি দ্বিতীয়ভাবে শনির উপস্থিতি এবং শনিদেবের সরাসরি দৃষ্টি যেহেতু আয়ভাবে পতিত হচ্ছে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে শনির ৭.৫ শেষ পর্যায়ে শ্রম অনুযায়ী কিন্তু অর্থপ্রাপ্তি হবে নতুন এই বছরে। অর্থাৎ যতটুকু শ্রম করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা ততটুকুই আয় হবেন, তার থেকে এক পয়সা বেশিও আয় হবে না, তার থেকে এক পয়সা কমও আয় হবে না। অর্থাৎ যতটুকু শ্রম ততটুকুই আয় হবে শনির ৭.৫ শেষ পর্যায়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়। কুম্ভ রাশির জাতক জাতিকার রাশির ইষ্ট দেবতা স্বয়ং কাল ভৈরব এবং হনুমানজি, এবং আমরা একটু পরেই তা নিয়ে বলবো কিভাবে আপনারা কাল ভৈরব এবং হনুমানজির পুজো কোন দিনে দিলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। শনির ৭.৫ দ্বিতীয় পর্যায়ে চলছে। রাশিপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম দিকে চতুর্থ স্থানে, মাঝে পঞ্চম স্থানে এবং শেষে ষষ্ঠে থাকবেন, যার দরুন এক কথায় বলা যেতে পারে শনির ৭.৫তে মীন রাশির জাতক জাতিকারা যতই পীড়া ভোগ করুক না কেন বছরের মাঝখানে কিন্তু মনের দিকটা অনেকটাই স্টেবল হবে। তবে সারা বছরেই রাহুর উপস্থিতি দ্বাদশভাবে বিভিন্নভাবে কিন্তু অযাচিত ব্যয় বৃদ্ধি ঘটাতে পারে। বিশেষত এই ব্যয় বৃদ্ধি পারিবারিক কারণে হতে পারে, স্বাস্থ্যের কারণে হতে পারে এবং ভ্রমণের কারণেও হতে পারে। মীন রাশির ইষ্ট দেবতা স্বয়ং বিষ্ণুদেব। এবারে আমরা আসছি ইষ্ট দেবতার পূজা পদ্ধতি এবং মন্ত্র প্রসঙ্গে। প্রথমেই যে রাশির কথা বলছিলাম সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল শনির ৭.৫ প্রথম পর্যায়ে চলছে। হনুমানজির পুজো প্রতি মঙ্গলবার, বিশেষত লাল রং ব্যবহার করলে ওই দিন খুবই শুভদায়ক হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি, এবং সঙ্গে যদি ওং হং হনুমতে নমঃ এই মন্ত্র উচ্চারণ করা যায় তবে কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা এই বছরে। এরপরে বলবো বৃষ রাশি। প্রতি শুক্রবার সাদা মিষ্টি সহ লক্ষ্মীনারায়ণের পুজো। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, প্রতি শুক্রবার সাদা মিষ্টি সহ লক্ষ্মীনারায়ণের পুজো এবং ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ এবং সঙ্গে ওং শ্রীং নারায়ণায় নমঃ মন্ত্র উচ্চারণ করলে খুবই শুভ ফল লাভ হতে পারে। এরপরে আমরা বলছি মিথুন রাশি। প্রতি বুধবার সবুজ রং ব্যবহার, কারণ মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে আমরা বুধ গ্রহ, যাকে জ্যোতিষ ভাষায় বালক গ্রহ বলা যায়। প্রতি বুধবার সবুজ রং ব্যবহার এবং দুর্বা ও গঙ্গাজল সহ ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্র উচ্চারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৎসর কিন্তু বিশেষ শুভদায়ক হতে পারে। এরপরে আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব।
প্রতি সোমবার মহাদেবের মস্তকে দুগ্ধ ও গঙ্গাজল সহ অভিষেক এবং ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ এবং সাদা রং ব্যবহার খুবই শুভদায়ক হতে পারে। এরপরে আমরা আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। প্রতি রবিবার গোল্ডেন রং ব্যবহার এবং লালচে ফুল ও কালো তিল সহ সূর্য প্রণাম এই সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ শুভপ্রদ হতে পারে এই বছর। এবং শনির ঢাইয়ায় যে সমস্ত কষ্ট সিংহ রাশির জাতক জাতিকারা ভুগছেন তা অচিরেই কিন্তু কমতে পারে এই রবিবার, প্রত্যেক রবিবার যদি সূর্যনারায়ণের পুজো এইভাবে করা হয়। এরপরে আমরা বলছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ। প্রতি বৃহস্পতিবার ও শনিবার লাল ফুল সহ কালী মন্দিরে পুজো দেয়া এবং ওং রিং কালিকায় নমঃ মন্ত্র উচ্চারণ খুবই শুভপ্রদ। এরপরে আমরা বলছি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। প্রতি বৃহস্পতিবার ওং শ্রীং হ্রিং ক্রিং মহালক্ষ্মী নমঃ মন্ত্র উচ্চারণ এবং নীল রঙের ব্যবহার তুলা রাশির পক্ষে বিশেষ শুভদায়ক হতে পারে। এরপরে আমরা বলছি বৃশ্চিক রাশি। প্রতি মঙ্গলবার লাল রং ব্যবহার এবং ওং স্কন্দায় নমঃ। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। প্রতি মঙ্গলবার লাল রং ব্যবহার এবং ওং স্কন্দায় নমঃ মন্ত্র উচ্চারণ সহ স্বামীনারায়ণ কার্তিককে উদ্দেশ্যে নমস্কার করা এই রাশির পক্ষে বিশেষ শুভ ফলদায়ক হতে পারে এই বছরটি। এরপরে আমরা বলছি ধনুরাশির কথা। শনির ঢাইয়া চলছে বর্তমানে। ধনুরাশির শনির ঢাইয়া চলছে বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে। ঘরের দক্ষিণ পশ্চিমে হনুমানজির ছবি রাখুন এবং তাতে প্রত্যহ ধূপ দেখান এবং প্রতি বৃহস্পতি ও মঙ্গলবার ওং নারায়ণায় নমঃ এবং সঙ্গে ওং দক্ষিণায় হনুমতে নমঃ মন্ত্র উচ্চারণ ধনুরাশির পক্ষে এই বৎসরটি বিশেষ শুভদায়ক হতে পারে। এরপর বলছি আমরা মকর রাশি। প্রতি শনিবার দুর্গা মন্ত্র ওং দুর্গায় নমঃ বলে উচ্চারণ এবং নীল রং ব্যবহার সার্বিক কল্যাণদায়ক হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি। অবশেষে এর পরেরটাই আসছি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে, অর্থাৎ শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে চলছে কুম্ভ রাশির। প্রতি শনিবার শনি মন্দিরে সাদা বাতাসা নিবেদন এবং অং হং কাল ভৈরবায় হনুমতে নমঃ। আবার বলছি ওং হং কাল ভৈরবায় হনুমতে নমঃ মন্ত্র উচ্চারণে ইষ্টদেব কাল ভৈরব এবং রুদ্রাবতার হনুমানজি বিশেষ প্রসন্ন হন। অবশেষে শেষ রাশি মীন রাশি। শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে চলছে। প্রতি বৃহস্পতিবার ও শনিবার ওং নমো বাসুদেবায় নমঃ মন্ত্র উচ্চারণ এবং শনিবার ওং শনৈশ্বরায় নমঃ। আবার বলছি মীন রাশির ক্ষেত্রে যেহেতু শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে চলছে সেহেতু প্রতি বৃহস্পতিবার ওং নমো বাসুদেবায় নমঃ মন্ত্র উচ্চারণ এবং শনিবার ওং শনিশ্বরায় নমঃ মন্ত্র উচ্চারণ এবং বৃহস্পতিবার স্যাফরন বা গোল্ডেন বা গেরুয়া রং ব্যবহার এবং শনিবার রয়্যাল ব্লু রং ব্যবহার করলে মীন রাশির জাতক জাতিকার পক্ষে শনির সাড়ে সাতিতে যে কষ্ট তারা পাচ্ছেন তা কিন্তু অচিরেই কমবে বলেই মনে করা যেতে পারে। অবশেষে যে কথাটা আমরা সর্বশেষে বলে থাকি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। যে কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ আপনারা পেয়ে যাবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনাদের জন্ম তারিখ এবং জন্ম সময়টি উল্লেখ করতে একদম ভুলবেন না এবং করার পর নিজের প্রশ্নটি রাখুন এবং উত্তর পেয়ে যান। এবং অবশ্যই আরও যে কথা শেষে বলবো যে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিত্য নতুন অনেক জ্যোতিষ সংক্রান্ত তথ্য, বাস্তু সংক্রান্ত তথ্য প্রত্যেক সময়ই আমরা দিয়ে থাকি।
তাই জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ বিনামূল্যে পেতে এবং জ্যোতিষ সংক্রান্ত তথ্য সম্পূর্ণভাবে জ্ঞাত করতে, বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনারা আরও বেশি পরিমাণে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।